নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। নেহারিকার পক্ষ থেকে প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং অবশ্যই প্রত্যেককে অভিনন্দন যারা দেখছেন। আপনারা জানেন যে গুরুদেবের 165তম জন্মদিন এবং যুগে যুগে প্রবহমান এক আনন্দধারার নামিত রবীন্দ্রনাথ। সুতরাং তার জন্মদিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মদিন মানে 25শে বৈশাখ আমরা পালন করি জন্মদিন, কিন্তু রবীন্দ্রনাথ 25শে বৈশাখ তার জন্মদিন, ঠিক আছে, এটা অফিসিয়ালি আমরা জানি, কিন্তু তার যিনি যুগে যুগে প্রবহমান আনন্দধারারই নামান্তর, কিন্তু বারবার জন্মান, তাহলে তার জন্মদিন শুধু 25শে বৈশাখে প্রাসঙ্গিক, অন্য সময়ে প্রাসঙ্গিক নয়, বোধ হয় ব্যাপারটা এরকম নয়। এই রবীন্দ্রনাথের জন্মদিন নিয়ে একজন রবি অনুরাগী আমাদের মধ্যে রয়েছেন, যিনি রবীন্দ্রনাথের জন্মদিন নিয়ে তার যে কাজ কর্ম প্রয়াস, এইটা বিস্মিত হওয়ার মতো। আপনাদের কাছে নামটা বলে দিই, তিনি আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি শুভ্রজিৎ ভট্টাচার্য। নমস্কার। আজকের এই সন্ধ্যায় নিহারিকার রবীন্দ্র আড্ডায়, রবীন্দ্র চর্চায় তা আমরা শুরু করব যে এইরকম রবীন্দ্রনাথ নিয়ে অনেক রকমের আলোচনা, মানে বহু বিস্তৃত আলোচনা আছে, বিভিন্ন জনে বিভিন্ন বই লিখেছেন, বিভিন্ন আলোচনা হয়েছে। মানে এইটা একটা কৌতূহল, আমারও কৌতূহল যে রবীন্দ্রনাথের জন্মদিন এটা নিয়ে আপনার যে অবজারভেশন বা এটা নিয়ে আপনি মানে কি করছেন বা কি করতে চাইছেন, এইটা যদি একটু দর্শকদের বলেন আর কি। প্রথমেই আপনাকে ধন্যবাদ, নিহারিকাকে ধন্যবাদ এরকম একটি সুযোগ আমাকে দেওয়ার জন্য। আসলে আমার যেটা মনে হয়েছে যে আমরা সবাই ছোটবেলা থেকে পাঠ্য বইয়ে প্রথমে রবীন্দ্রনাথকে পড়ি, তারপর পড়তে পড়তে যখন বড় হই তখন সিলেবাসে যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকেন এবং আমরা যদি বাংলা বা ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করি, তাহলে আপনি দেখবেন, মানে আমি অন্তত যেহেতু ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেছিলাম, আমরা দেখেছি যে আমাদের সময়ে ইংরেজি অনার্সের কোথাও রবীন্দ্রনাথ ছিলেন না। যেটা আজকের দিনেও আমার মনে হয় যে ওই সিলেবাসটি কারা ঠিক করেছিলেন, কেন এরকম কেন হয়েছে। আবার বাংলা অনার্স বা বাংলা মাস্টার ডিগ্রি যারা করেন তাদের জন্য নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, এটা বড় অংশ জড়িয়ে আছে। এই একটা অসম্ভব বৈপরীত্য নিয়ে যখন আমার কলেজ জীবন চলছে এবং আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে তিনি কেন নেই, তার কিছু কেন আমরা পড়ছি না, আমি তো ইংরেজি অনার্সের ছাত্র, এরকম একটা জায়গায় পড়তে 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 আমি যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, মহারাজদের সঙ্গে নিয়মিতভাবে সাহিত্য বা বই ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, ওনারা বলছেন কোন কোন বইগুলো পড়া দরকার, তখন মানে প্রসঙ্গক্রমেই রবীন্দ্রনাথ আসছেন বিভিন্ন জায়গায় এবং লাইব্রেরিতে রবি ঠাকুরের বই পড়তে পড়তে কোনো এক সময় আমার হাতে একটি বই আসে, তার নাম কবির জন্মদিন। আচ্ছা। কৃষ্ণপ্রিয় বাবুর ওই দুর্ধর্ষ বইটি তিনি আরো নানা বই থেকে এবং বিভিন্ন জায়গা থেকে গবেষণা করেছেন যে রবি ঠাকুরের জন্মদিনগুলো কেমন কেমন করে পালিত হয়েছে। তখন আমার একটা অদ্ভুত, মানে আমি এখনো ওই মানে ঘোর বা নস্টালজিয়ায় থাকি যে আসলেই কি করে একজন মানুষ তার প্রায় 50, 52, 53, 54টি জন্মদিন উদযাপন করবেন বলে নিজে রীতিমতো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেছেন। এটা আমার এখনো একটা অসম্ভব রকমের বিস্ময়। মানে আমি কখনো যদি কাছে পেতাম, আমার প্রথম প্রশ্ন ওনাকে এটা হতো যে আপনি এতটা প্ল্যান, এতটা সাইন্টিফিক, এতটা ক্যাটেগরিক্যালি নিজের জন্মদিনকে সেলিব্রেট করার জন্য এত এত উপাদান কি করে নিজে মানে রচনা করেছিলেন। পাশাপাশি আমার এটাও মনে হয়েছে স্যার যে তার প্রথম 25-26 বছরের কোনো জন্মদিন নেই। ধরুন আজকের তারিখে দাঁড়িয়ে আমাদের যে ছেলেটি বা মেয়েটি জন্মায়, আমাদের বা আদিম কাল থেকে নিশ্চয়ই আমরা ওই প্রথম জন্মদিনটি তো অন্তত উদযাপন করেছি, বা দ্বিতীয়, পঞ্চম, দশম, এটা হলো অন্তত হয়েছে। রবি ঠাকুরের জীবনে ভেরি অ্যালার্মিংলি তার প্রথম 25-26 বছরের জন্মদিনের কোনো রেফারেন্স কোথাও নেই। আমি জানি না
মানে এখন কোথাও কেউ নতুন করে বের করবে এটা প্রশান্ত কুমার পালের রবি জীবনী বা প্রভাত কুমার কোথাও মুখোপাধ্যায়ের রবি জীবনী রেফারেন্স নেই পাওয়া মানে তার যায়নি, এটা কিন্তু সত্য কথা। হ্যাঁ, তার জীবন মানে জন্মদিন পালন হচ্ছে এরকম কিছু এরকম কিছু নেই। ঠিক। প্রথম যে জন্মদিনটা সরলা দেবী চালু করছিলেন এবং তিনি বলছেন যে মানে সরগোল পড়ে গেল কবির জন্মদিন বলে, রবি মামার জন্মদিন বলে, এবং আশ্রমিকরা মানে তারা তাদের মতো করে এক্সাইটেড, এদিকে জোড়াসাঁকো সব মিলে প্রথম জন্মদিনে সকালবেলায় তারা গিয়ে তার পায়ের সামনে ধুতি, চাদর, বকুল ফুলের মালা এবং বেলি ফুলের মালা, এই বিষয়গুলো দিয়ে তাকে প্রণাম করছেন এবং তিনি জেগে দেখছেন যে এই এই বিষয়গুলো তার সামনে আছে এবং তার প্রথম জন্মদিন পালিত হচ্ছে, সেটা তিনি 26 থেকে 27-এ পা দিলেন। এই যে রবীন্দ্রনাথ, তার পর থেকে 81 বছর, আপনি ভেবে দেখুন, একজন মানুষ 26 বছর বয়সে তার প্রথম জন্মদিনের স্বাদ উদযাপনের তিনি পাচ্ছেন এবং 81 বছর বয়সে গিয়ে ওই মানুষটি তার জন্মদিনে তিনি বসে আছেন একটি চেয়ারে, আমরা যে ছবিটা নিয়মিতভাবে দেখি, এবং তার শেষ জন্মদিনে তিনি গলায় মালা পরিহিত, সেখানে হাত জোর করা ওই প্রণামের ছবিটি, তিনি সকলকে অভিবাদন জানাচ্ছেন এবং শেষ জন্মদিনে তিনি পাঠ করাচ্ছেন, পাশে যিনি বসে তার এই বিনোদ বিহারী বাবু পাঠ করছেন সভ্যতার সংকট। এই যে ট্রান্সফরমেশন অফ রবীন্দ্রনাথ ঠাকুর, মানে 26 বছর নীল, তারপরে 27 বছর প্রথমে একটা ওই রকম জন্মদিন, তারপরেও তার জন্মদিনে আঘাত, অপমান, লজ্জা, অপমান, মৃত্যু, সমস্ত কিছুর ডামাডোলের মাঝখানে মানে তার জন্মদিন পালিত হচ্ছে। কখনো কখনো তিনি নীরব, কখনো কখনো তিনি সরব, কখনো কখনো তিনি প্রতিবাদে সামিল, কখনো কখনো তিনি রচনা করছেন, কখনো কখনো গান, কখনো নৃত্যনাট্য, কখনো নাটক, কখনো প্রবন্ধ, কখনো অভিভাষণ পাঠ করছেন। মানে such a wonderful, glamorous একটা ক্রিয়েটিভ বার্থডে সেলিব্রেশনের সিরিজ পৃথিবীর কোন সেলিব্রিটি বা রাষ্ট্রনেতার জীবনে ঘটেছে বলে আমি আমার সামান্য, একেবারে যৎ সামান্য যা আমি চেষ্টা করেছি এই বিষয়টি নিয়ে জোগাড় করার, আমি কোথাও পাইনি। আপনি যদি এক এক করে ভারতবর্ষের কিংবদন্তি নাগরিকদের নাম করেন বা মুনি ঋষিদের নাম করেন, ধরুন তর্ক বিতর্ক, আলোচনা, চর্চা বা কথার পিছে কথা যদি আমরা বলি, আপনি আমাকে একটা নাম করুন স্যার যেখানে কোনো মানুষের 54টি বা 55টি জন্মদিন উদযাপিত হয়েছে। আজকের দিনে আমরা যেটা দেখি যে কেউ প্রয়াত, তার জন্মদিনের একটা দিবস হয়। আমি যদি বলি যে স্বামী বিবেকানন্দের কথা, জাতীয় যুব দিবস ধুমধাম করে উদযাপিত হচ্ছে, কিন্তু তিনি যতদিন ছিলেন তার জন্মদিন উদযাপনের কোনো বিশেষ বিশেষ ঘটনা, প্রতিটা জন্মদিন উদযাপনের কোনো নিয়মাবলী বা এই হয়েছে সকালবেলায়, আমাদের কাছে ঐতিহাসিক কোনো দলিল সেরকম নেই। এটা একটা কথার কথা, আমি উদাহরণ বললাম। চলে আসুন আপনি রাষ্ট্রনেতাদের নামে। আজকের দিনে আমি যদি বলি যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপিত হয় কি করে, যে মানুষ স্বচ্ছ অভিযান ইত্যাদি মানে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন। এই যে জন্মদিন সেলিব্রেট করার একজন মানুষ, তিনি আশ্রমে থাকছেন, বিদেশে থাকছেন, কখনো ইরানে থাকছেন, কখনো চায়নাতে, কখনো ইটালিতে, কখনো আমেরিকায়, কখনো ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার নানা রাজ্যে, সেগুলো নিয়মিতভাবে উদযাপিত হচ্ছেটা আমার অসম্ভব একটা কৌতূহল জন্মায়। তখন বলতে পারেন যৌবনকালের সেই উন্মাদনা এবং কৌতূহল আমাকে আস্তে 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 বিষয়টার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করায় এবং আমার বারবার করে মনে হয়েছে, যেটা মানে দিস ইজ এ ভেরি অনেস্ট কনফেশন টু ইউ, যে আমি তো গান গাইতে পারি না, বা আমি মুখস্থ কবিতাও অনর্গল বলতে পারি না, বা আমার শিল্প সাহিত্য সংস্কৃতি ভালো লাগে, মানে আমার 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 চয়েস। তো আমি এমন কিছু একটা করি যেটাতে আমি এই বিষয়গুলোর মধ্যে থাকতে পারবো, কিন্তু হয়তো সরাসরি কিছু করতে পারবো না। তখন আমার মনে হলো যে আর একটু গভীরে যাওয়া যাক, এই জন্মদিনগুলোতে কি হয়েছে, তিনি কি উপহার পেতেন, রবীন্দ্রনাথের জন্মদিনে উপহারগুলো কি ছিল, কোন জন্মদিনটা কেমন করে পালিত হয়েছে, এবং নানা বইয়ের রেফারেন্স পরে করতে 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 আমার একটা সময় মনে হলো যে এই কথাগুলো তো লোকজনকে বলা দরকার। এই কথাগুলো আমি একা জানবো কেন? আমরা 25শে বৈশাখ নিয়ে ছোটবেলা থেকে যে উন্মাদনায় বড় হয়েছি, যে আবেগ এবং উত্তেজনায় বড় হয়েছি, ছোটবেলা থেকে প্রভাত ফেরি এবং পাড়ায় পাড়ায় মাইকে গান শুনে বড় হয়েছি, এই আবেগের কথাগুলো আরো 5 জন কেন জানবেন? ওই ইন্টারেস্ট থেকে মূলত আমার প্রদর্শনীর ভাবনাটা আসে, যে এটা একটা প্রদর্শনী তো করা যায়, লোকজন এসে দেখবে, পড়বে, কোন জন্মদিনটাতে কি হয়েছিল, তিনি কি পেয়েছিলেন। করতে করতে 2019 সালে আমার প্রথম প্রদর্শনী, এবং সেখানে
আমি ডিসপ্লে করি বিভিন্ন। এটা কোথায় হলো? আগরতলায় সিটি সেন্টারে হয়েছিল। আচ্ছা। তদানীন্তন রাজ্যপাল শ্রী তথাগত রায় তিনি উদ্বোধন করেছিলেন। এবং আমার আজকের তারিখেও এই যে আমি সম্প্রতি গুয়াহাটিতে শব্দঘরের আয়োজনে একটি 3 দিনের প্রদর্শনী করে এলাম, মাঝখানে ঢাকাতে প্রায় মাসখানেক ব্যাপী একটি প্রদর্শনী চলেছে, সেটা এটিএন নিউজ অত্যন্ত উদ্যোগ নিয়ে মুন্নি সাহার নেতৃত্বে হয়েছিল। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটাই বলতে চাইছি যে মানুষ যখন আসেন এই প্রদর্শনীটা দেখেন এবং তারা তাদের মানে কি বলবো, মানে একাত্মতার কথা আমাকে বলেন বা বলেন যে আরে এটা তো মানে হ্যাঁ আমিও তো পড়েছিলাম বা আমরাও তো পড়েছিলাম, ঠিকই তো, ব্যাপারটা তো এরকম, বা এগুলো তো জানতাম না, এটা তো দেখিনি, বা তাই নাকি, উনি 12 টাকার উপহার পাচ্ছেন জন্মদিনে পারিবারিক ভাবে এবং সেটা খাতায় লেখা আছে, এই কথাটা জানলেই তো কেমন একটা মানে অসম্ভব রকমের কৌতূহল জন্মায়, গুজবাম্পস যেটা বলে। 12 টাকার উপহার রবীন্দ্রনাথ কি পেয়েছিলেন তখন ওই প্রশ্নটা আসে। তারপরে আসে কারা দিয়েছিলেন, তারপরে আসে যে বাকি নেওয়া হচ্ছে, মানে ঠাকুর পরিবারে বাকিতে টাকা নিয়ে রবি ঠাকুরকে একটা উপহার দেওয়া হচ্ছে জন্মদিনে, তাকে সিরিজ অফ বই দেওয়া হচ্ছে, তিনি সেগুলো পড়ছেন না, তার থেকে একটা বই নিয়ে পড়ছেন হয়তোবা। এই রবীন্দ্রনাথ তিনি তার প্রত্যেকটা জন্মদিনে একেবারে ক্যালকুলেটিভ, আমি এই ওয়ার্ডটা খুব মানে আমার সামান্য জ্ঞানে ব্যবহার করতে চাইছি, যে তিনি ভীষণ ক্যালকুলেটিভ ওয়েতে দেখছেন যে দেশ কাল সময়, কালকে আমার জন্মদিন, তার প্রেক্ষিতে তিনি কিছু লিখে ফেলছেন। তিনি বলছেন যে এটা করো, এই গানটা করো, এই নাটকটা করো। তিনি কখন চিত্রাঙ্গদা করছেন, তিনি কখন রাজা বা কখন কোন নাটকটা অভিনয় করাবেন, তিনি নিজে কোনটায় অভিনয় করবেন, ইট ইজ এ ভেরি স্পেসিফিক মানে ডেফিনেশন। জন্মদিন কেন্দ্রিক অভিনয়গুলো, জন্মদিন কেন্দ্রিক, মানে জন্মদিনে আমার মানে রচনাগুলো মানে ওই জন্মদিনে, মানে ফর এক্সাম্পল যদি বলি যে 33তম জন্মদিনে ওই রাজা নাটকটা অভিনীত হবে, হ্যাঁ উনি বলে দিতেন মানে তোমরা এটা করো, ওকে তোমরা এটা করো। এবার আশ্রমিকরা দল বেঁধে মানে এটা বোঝা যাচ্ছে যে বার্থডে সেলিব্রেশন ইজ অ্যান আর্ট। এবং নিজে আমি বারবার যে কথাটা বলতে চাইছি, মানে এটা কিন্তু কেউ বসে একটা সময় যখন তিনি রবীন্দ্রনাথ, তখন সবাই মিলে বলছেন যে আমরা কবির জন্মদিন পালন করব, কালকে তো ওনার জন্মদিন বা 1 মাস পরে ওনার জন্মদিন, আমরা এই করব, 3 দিনের টাউন হলে মেলা হবে, প্রদর্শনী হবে, তিনি কোথাও গিয়ে ছবি আঁকছেন মানে প্যারিসে, সেগুলোর একটা ডিসপ্লে হবে, সেখানে তিনি প্রথম এক্সিবিশন করছেন, তখন তিনি 60-65 প্রায় ওই বয়স পেরিয়ে গেছেন। এগুলো তো পরের ঘটনা। কিন্তু এই যে রবীন্দ্রনাথ হওয়ার আগের যে রবীন্দ্রনাথ এবং তার জন্মদিন এইভাবে কেন পালিত হবে, আমরা কেন যাব, একটা গোষ্ঠী তারা তৈরি হচ্ছেন, তারা বলছেন আমরা যাব না, আমরা যেতে চাই না। তার জন্মদিনের কোনো একটা আয়োজনে সভাপতি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আপনি আমাকে ভেবে দেখুন, তিনি বক্তৃতা করছেন, আবার তিনি কখনো হঠাৎ করে কারণ জানা নেই অনুষ্ঠানের মাঝখান থেকে হল সভাঘর ছেড়ে মানে চলে যাচ্ছেন কেন? আপনি বলুন শরৎচন্দ্রের জন্মদিন কটা উদযাপিত হয়েছে, কি রেফারেন্স আমাদের কাছে আছে? আপনি বলুন বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন কটা পালন হয়েছে, কোথায় কি রেফারেন্স আছে? আপনি বলুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কটা জন্মদিন পালন হয়েছে এবং তারিখই তো মনে নেই আমাদের। না, তাহলে এটা মানে গুরুদেবকে ঘিরে এইটা কি আপামর আমরা যারা জনসাধারণ রয়েছে, মানুষরা রয়েছে, বাঙালিরা রয়েছে, তাদের কি একটা মানে অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ বলে কি মনে হয়? না, তাহলে আমার কখনোই মনে হয় না। আমার সবসময় এটাই মনে হয় যে তিনি জানতেন, ঠিক যেরকম ভাবে মুনি ঋষিরা জানেন এবং আগাম বলে দিতে পারেন, সত্য দ্রষ্টা বলেই তিনি বুঝে নিয়েছিলেন। একদম, তিনি জানতেন যে আমাকে উদযাপিত করা হবে, আই উড বি সেলিব্রেটেড। এই মানে আপনি যদি সৌমিত্র চট্টোপাধ্যায় যেদিন প্রয়াত হলেন, সেদিন ওই রবীন্দ্র সদনের বারান্দায় তার নিথর দেহ রাখা আছে, গান স্যালিউট হলো, তার মেয়ে সেখানে আছেন, ছেলে আছেন, মিডিয়া যখন ঘিরে ধরলেন তার মেয়েকে, তিনি বললেন যে আপনারা আমার বাবার জন্য কেউ কাঁদবেন না, আপনারা আমার বাবার মৃত্যুটাকে সেলিব্রেট করুন। ওই দিন না, এটা তো খুব বেশি দিন আগের কথা নয়, সেদিনও আমার এই লাইনটা শুনে, আমার এখন এই লাইনটা যখন আমি ভাবি বা হঠাৎ মনে চলে আসে, আমার মনে হয় যে একজন মেয়ে, তিনি তার বাবার নিথর দেহের সামনে দাঁড়িয়ে বলছেন যে আপনারা আমার বাবার মৃত্যুটাকে সেলিব্রেট করুন। খুব মাইনিউটলি দেখবেন যে এই যে সেলিব্রেট ওয়ার্ডটা বলার জন্য যে চেতনা, যে বোধ, যে আধ্যাত্মিকতা বা মনন দরকার, সেটা তার মধ্যে আছে বিকজ অফ সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলে গেছেন যে আমার কাজগুলোকে তোমরা উদযাপন করবে আমার মৃত্যুর পরে, আমার কাজগুলো নিয়ে তোমরা ভাববে, আমাকে নিয়ে ভেবো না। রবীন্দ্রনাথের আপনি দেখুন না, তার মানে সন্তানের প্রয়াণের পরে তিনি নিজের কন্যাকে কি লিখছেন, যে আমার জন্য যাতে তার কোনো শোক পড়ে না থাকে, সে চলে গেছে। এই যে মানুষটি, এটা তো আসলে উনি তো ঔপনিষদিক দর্শনে দীক্ষিত কবি, উপনিষদের আনন্দবাদের উপর
তার আস্থা বা আনন্দবাদের কবি। এই জন্য আমরা যেটা জানি যে জগতের যত অসত্য আছে, অনৈক্য আছে, সবকিছুকে আনন্দবাদের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন বলেই তো এই তীব্র শোকের সামনে দাঁড়িয়েও তুমি বলতে একদম, পেরেছিলেন একদম, যে একদম। আছে মৃত্যু, আছে দুঃখ, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও আমি অনন্ত জাগে। এক্স্যাক্টলি তাই, এইটাই এক্স্যাক্টলি। আমি এখনো ভেবে পাই না যে তার জন্মদিন মানে আসছে এবং জন্মদিনটা পালিত হবে। আপনি একবার ভেবে দেখুন, মানে তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, তার কিছুদিন আগে মেয়েকে মানে রেণুকাকে হারিয়েছেন, সমী মারা গেল 11 একদম বছর বয়স। একদম প্রাণাতিক ছবি। তিনি তার মেয়েকে জন্মদিনের আশেপাশের সময় লিখছেন যে আমার শোক তাকে যেন না পায়। মানে এই মানুষটা ওই জন্মদিনটাকেও কোনো না কোনো ভাবে সামহাও যখন পালিত হচ্ছে, তিনি তার মতো করে চুপ ঠান্ডা হয়তোবা উদযাপন করছেন না, কিন্তু তিনি জানেন যে 25শে বৈশাখ এই হবে, আমি চিঠি লিখবো, আমি এই কথাগুলো জানাবো, আমার মন খারাপের কথা আমি বলবো। এবং তারপরের জন্মদিন মানে তিনি স্ত্রী রেণুকার মৃত্যু 47, তারপরে 50 আসে তো তার অবশ্যই জীবনে। অবশ্যই আমরা যে কোনো একজন সাধারণ পরিবারের মানুষ, আপনি একবার চোখ বন্ধ করে বা বুকে হাত রেখে বলুন তো যে আমার স্ত্রী প্রয়াত হয়েছে, আমার একটি কন্যা প্রয়াত হয়েছে, আমার সন্তানটি মরে গেল, তারপরে আমার জন্মদিন নিয়ে পাগল পাগল উন্মাদনা উত্তেজনা, আমি প্রত্যেকটাতে যাব, আমি প্রত্যেকটাতে গিয়ে অ্যাটেন্ড করছি, আমি বক্তৃতা করছি, আমি অভিভাষণ দিচ্ছি এবং আমি রচনা করছি, সেগুলো ডিসকাসড হচ্ছে, সেগুলো নিয়ে কমিটি ফর্ম হচ্ছে। তার জন্মদিনকে ঘিরে মানুষকে বলা হচ্ছে যে আপনারা সবাই চাঁদা দিন, টাকা দিন। রবীন্দ্রনাথ বলছেন এই টাকা বন্যা হয়েছে, তোমরা আমার জন্য ব্যবহার করো না, এটা তোমরা দিয়ে দাও। প্রত্যেকটা জন্মদিনকে মিশনারি ওয়েতে একজন মানুষ যদি পারপাসফুলি মানে ব্যবহার করে থাকেন, কোট আনকোট, এই ব্যবহারটা মানব সভ্যতার জন্য, কখনো এই দেশের স্বাধীনতার জন্য, কখনো তিনি তার সৃষ্টিগুলোকে আরো আপামর জনসাধারণের কাছে দেখাতে চাইছেন, শোনাতে চাইছেন বলে, কখনো গান নিয়ে গবেষণা করছেন, কখনো কবিতা লিখছেন, কখনো তিনি তাকে লিখে পাঠাচ্ছেন, কখনো আর তারা তাকে লিখে পাঠাচ্ছেন, সেগুলো পড়ে তিনি আবার চিঠিতে উত্তর দিচ্ছেন। সাচ এ ম্যাগনিফিসেন্ট মানে বার্থডে সেলিব্রেশন। আমার মানে আমি জানি না, প্লিজ হেল্প মি অর গাইড মি, আমি কখনো কোথাও কোনোদিন কোনো রেফারেন্সে এরকম ভাবে জন্মদিন উদযাপনের কোনো নজির পাইনি। সেই জায়গাটাতেই স্যার আমার বারবার করে মনে হয়েছে যে আপনি একবার ভেবে দেখুন রবীন্দ্রনাথ কিভাবে তার জন্মদিনকে ব্যবহার করেছেন। তিনি 64 বছরের জন্মদিন, চায়নাতে শরীর খারাপ, পেরুতে তার নিমন্ত্রণ, তিনি যেতে পারছেন, সেখানে ধুমধাম করে জন্মদিন পালন হবে, তিনি অসুস্থ হয়ে পড়লেন, তিনি চায়নাতে ওই তখন বসে আছেন এবং সেখানে তিনি একটা জায়গায় বসে একের পর এক কবিতা লিখে গেলেন। সেই কবিতাগুলোর কালেকশনই পুরবী। এই যে পুরবী কাব্যগ্রন্থ আমরা পড়ি, জীবন সায়ান্নে লেখা পুরবী, মানে 64 রবীন্দ্রনাথ, ছন্দে রবির শেষ রাগে বিন। 64 রবীন্দ্রনাথ অসুস্থতার জন্য কোনো একটি জায়গায় যেতে পারছেন না, সেই দেশ শুধুমাত্র তিনি গেছিলেন বলে তাদের স্বাধীনতার শতবর্ষে গোটা দেশ জুড়ে রবীন্দ্রনাথকে সেলিব্রেট করছেন। আপনি অবধারিতভাবে জানবেন যে ভিয়েতনাম ইতিমধ্যেই ডিক্লেয়ার করে দিয়েছে 2029 সাল সারা দেশ জুড়ে তাদের রবীন্দ্রনাথকে নিয়ে তাদের সেলিব্রেশন হবে। কেন না 100 বছর আগে তিনি সেখানে পা রেখেছিলেন। এই যে মানুষটি, এই মানুষটি শুধুমাত্র মানে আপনি শুধুমাত্র, আমি চায়নার কথা কেন বলবো, পেরুর কথা কেন বলবো, আমি মানে এই ভিয়েতনামের কথা কেন বলবো, তাজিকিস্তান থেকে শুরু করে হোটেলের ঘর, একটা পৃথিবীর মধ্যে দেশ আছে যেখানে একটি বিশাল বড় মানে বড় লোকেদের হোটেলের একটা ঘর তিনি 3 দিন ছিলেন, ওই ঘরে আজ পর্যন্ত তারা আর কাউকে ঢুকতে দিলেন না। এখনো ওই ঘরের সামনে বড় করে তার ছবি লাগানো এবং সেখানে মানুষ, শত শত মানুষ গিয়ে একবার দেখে আসেন যে এই ঘরটা তার। এই যে আবেগ, এই যে শ্রদ্ধা, এটা কি শুধু তার চেহারার জন্য? এটা কি শুধু তার ব্যক্তিত্বের জন্য? এটা কি শুধুই তার মানে লেখালেখিগুলোর জন্য? আমার মনে হয় এই মানুষটির অসম্ভব রকমের একটা সেলফ ডেফিনেশন ছিল। তিনি জানতেন, তিনি এটা জানতেন যে আমি কি করব, তিনি এটা জানতেন আমি কিভাবে করব, তিনি এটা জানতেন আমি কেন করব। এই যে অনেকগুলোর উত্তর তার কাছে ছিল, এই উত্তরগুলো আমরা এখন কাল্টিভেট করছি। এবং আপনি জেনে খুশি হবেন যে মানে খুশি হবেন আমি বলছি যে এই সেন্সে যে আমার আবেগ থেকে আমি খুশি যে আমি ত্রিপুরার মতো একটি জায়গায় থেকে তার জন্মদিন বিষয়ক শত শত, মানে আমি 200 ব্যবহার করলাম, অন্তত 300, 350, 400 দলিল জোগাড় করতে পেরেছি, যেই দলিলগুলো প্রত্যেকটা তার জন্মদিন বিষয়ক।
আমি তার অনেকগুলো বইয়ের প্রথম সংস্করণ জোগাড় করতে পেরেছি, তার অনেকগুলো বইয়ের এমন সংস্করণ জোগাড় করেছি যেগুলো 25শে বৈশাখ প্রকাশিত বিশ্বভারতী। তো অ্যান্টিক বলতে গেলে অ্যান্টিক। আমার কাছে এমন কিছু বই আছে তার লেখা যেগুলো অমূল্য একদম, হ্যাঁ। 121 বছর, কোনোটার 121 111 বছর, বছরই বাবা। কোনোটার 90 বছর। এগুলো সংগ্রহ করলেন কোথা থেকে? শান্তিনিকেতন? মানে বিভিন্ন জায়গা, মানে সারা দেশের বিভিন্ন জায়গা। না, আমি শান্তিনিকেতন কথাটা এই কারণে বললাম, এই যে এরকম যে আপনার ভাবনাটা যেটা আমরা শুনলাম, এটা তো অত্যন্ত অভিনব, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের জানা মতে, মানে আমার জানা মতে অন্তত, জানি না পার্থদা কি বলবেন, রবীন্দ্রনাথের শুধু জন্মদিন নিয়ে এরকম, মানে এমন হয়েছে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে গবেষণা, ঠিক। তার স্বদেশ ভাবনা নিয়ে, তার প্রকৃতি প্রেম, এবং তার জীবন, তার মানে দর্শন নিয়ে হাজার হাজার গবেষণা হয়েছে, হাজার গবেষণা। শুধু জন্মদিন নিয়ে মানে না এরকম না একটা না, তা ভাবনা। এই আমি শান্তিনিকেতনের কথাটা বললাম এই কারণেই, রবীন্দ্রনাথের কথা উঠলেই শান্তিনিকেতন আসে, শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথের আসবেই। কিন্তু আমি আরো বিশেষ করে বলছি এই কারণে যে, আচ্ছা, শান্তিনিকেতন বা তার যে বিস্তৃত পরিমণ্ডল, এইখানে এইরকম ভাবনা হয়েছে বলে তো আমার অন্তত জানা নেই, মানে এই জন্মদিনটা নিয়ে যেভাবে ভাবছেন। এটা না মানে ভীষণ 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 ইন্টারেস্টিং একটা টপিক স্যার। আমি যদি আপনাকে দেখাতে পারতাম জিনিসগুলো, আপনি দেখে বলতেন। মানে ধরুন অন্নদা শঙ্কর রায় রবীন্দ্রনাথকে নিয়ে একটি বই লিখছেন। এবার বইটা মানে তিনি লিখছেন এবং ওই বইটার প্রকাশ তারিখ যখন আপনি দেখবেন 25শে বৈশাখ। আমার ইন্টারেস্ট যে ওই দিন কেন, ধরুন আমরা নিহারিকাতে বসে আছি, এখানে কত শত শত বই, আপনি এখান থেকে কোন বইটা চট করে বের করে বলতে পারবেন যে 25শে বৈশাখ রিলিজ হয়েছে বইটা? হার্ডলি, মানে আমি শিওর যে হার্ডলি। আমরা কি করি, প্রধানত যেটা হয় যে বই মেলার আগে প্রচুর বই বেরোতে থাকে, বা কারোর বিশেষ একটা কারণে একটা দিনে বা তারিখে বই বের করতে হবে, ওই ডেটে আমরা বই। কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা বইটা বের করব। আমার বক্তব্য হলো, অন্নদা শঙ্কর রায় নিশ্চয়ই ওই তারিখটা মানে মনে পোষণ করেছিলেন, অথবা প্রকাশক তিনি লেখকের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন যে আমরা কবে করব, তিনি বলেছেন এটা রবীন্দ্রনাথকে নিয়ে বই, তুমি 25শে বৈশাখ করো, বা আপনি এটা 25শে বৈশাখে বের করুন। এই করতে 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 আমি যখন বিভিন্ন 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 জায়গায় দেখতে থাকলাম, তখন দেখলাম যে এটা তো একটা সমুদ্রের মতো। আমি আবারও আপনাকে বলছি, আমি যে কথাটা অন ক্যামেরা বলতে চাইছি, আমি কিন্তু এটা বলছি না একবারও আপনাকে যে আমার কাছে ওই বইগুলো আছে যেগুলো 25শে বৈশাখ প্রকাশিত, সেগুলো অন্য কারো লেখা হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে। না, আমি বলছি রবি ঠাকুরকে নিয়ে, রবীন্দ্র সংখ্যা, রবীন্দ্রনাথের জন্মদিন বিষয়ক, রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক এমন সব দলিল যেগুলো বৈশাখ মাস বা 25শে বৈশাখ প্রকাশিত, বা মে মাসে প্রকাশিত, একটা শতবর্ষে প্রকাশিত। বুঝতে পেরেছি একদমই। একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে আপনি যে কাজটা করছেন, মানে এই সংক্রান্ত নিজস্ব লেখালেখি মানে তো আছে নিশ্চয়ই, লিখছেন বা আমি মানে শুরু করেছি বলতে পারেন। এইটা আমার যত 10 বছর ধরেই ও শুরু 10 করেছে আর বছর কি, ধরে মানে করছেন, এটা কম না, 10 বছর ধরে করছেন। না, আরো বেশি হতে পারে, মানে আমি জানি অন্তত 10 বছর ধরে। কারণ 2019 সালে ওর এক্সিবিশনের মানে কাছাকাছি সময়ে, আগে হতো অথবা ঠিক পরপর, আমরা টিভিতে এরকমই একটা আলোচনা করেছিলাম, এবং সেখানে রবীন্দ্রনাথের জীবন নিয়ে যে ও কাজ করছে সেটা আমি জানতে পারি তখন। তো নিশ্চয়ই ও এক্সিবিশন করছে 19-এ, মানে হলো গিয়ে ও মিনিমাম এর 2-3 বছর বা 5 বছর আগ থেকে বিষয়গুলো সংগ্রহ করছে। তখনও প্রায় তার 120-25টা বা 200-র মতো তার বিভিন্ন দলিল বা বইপত্র সংগ্রহ ছিল, স্মারক সংগ্রহ ছিল। তো এখনো যদি মানে আমি কথা প্রসঙ্গে জাস্ট একটু হালকা করার জন্য বললাম যে ও 10 বছর ধরে যদি বলে লিখছে, মানে ও কতটা ডেডিকেটেডলি কাজটা করতে চাইছে, যে 10 বছর কাজ করার পরেও বলছে যে শুধু লিখছে। মানে আমরা চাই এরকমই মানে হোক। আমি নিজে বাংলা সাহিত্যের অধ্যাপক, বাংলা সাহিত্য পড়াই কলেজে, মানে ওনার এই কাজ শুনে, গবেষণা শুনে আমি নিজেও একটু উজ্জীবিত হচ্ছি, এবং আমার নিজেরও একটা আত্মক্ষণনের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে আমি তো এগুলো করিনি। ওই গতানুগতিকতা, কলেজে যাওয়া বা গতানুগতিকভাবে পড়া, সিলেবাস শেষ করা, তার বাইরে এই যে একটা বিস্তৃত কাজের জগৎ ওনার রয়েছে, এসবের বাইরে, এটা মানে আমার কাছে ঈর্ষণীয়, এই বিষয়ে কোনো সন্দেহ না স্যার, ওইরকম কিছুই না। আপনি তবে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এই কাজটা সম্পূর্ণ করার পর অবশ্যই এটা অত্যন্ত মানে অমূল্য একটি কাজ, অবশ্যই সেটা তো বেরোবে, পাঠক জানতে পারবে। আমার একটা আবেদন আপনার কাছে থাকবে, এটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি জমা দেন,
আপনি নিশ্চিতভাবে ডক্টরেট অফ লিটারেচারে ভূষিত হবে। এইটুকুনি আমি আগাম বলে দিতে পারি যে যে কোনো বিশ্ববিদ্যালয়, সেটা বিশ্বভারতী হোক বা কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা আসাম ইউনিভার্সিটি রয়েছে আমাদের এখানে, কি তাদের কাছে কাজটা যদি জমা দেন আপনি কিন্তু ডিলিট নিঃসন্দেহে পাবেন। কারণ এই ধরনের কাজের স্বীকৃতি সুধী মানুষরা, পণ্ডিত মানুষরা এটা দেবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না, না, মানে এটা তো আপনার মানে এটা আপনার কাজটা আমরা আরো একটু জানতে চাই। এটা বলাটা মানে সৌভিকের এই বলাটাকে আমি খুব গুরুত্ব দিচ্ছি শুভ্রজিৎ, এই কারণে যে ও নিজে যেহেতু একটি কলেজে অধ্যাপনা করে, ও নিজে পিএইচডি হোল্ডার, মানে পিএইচডি ডিগ্রি ওর আছে, ও জানে যে একাডেমিকভাবে কি হয়। আর তোমার বলার যে উদ্দেশ্য, মানে তোমার যে উদ্দেশ্যটা, যে আমি যে সত্যটা জেনেছি বা যে অনুভূতিটা আমার মাঝে ওই কবির জন্মদিন বইটি পড়ে সঞ্চারিত হয়েছিল, যেটা আমি অনেক মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই, এই আনন্দটা আমি অনেক মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই যে রবীন্দ্রনাথ এতটা গুছানো ছিলেন। রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে যে তিনি জানছেন যে তিনি তার প্রতিটা জন্মদিনে কি হবে, তিনি পরিকল্পনা করে করে এগুচ্ছেন। আমি জানি না আমার আগামী জন্মদিনে আমি বেঁচে থাকবো কিনা, আর ইনি স্থির করছেন একদম যে আমার এই জন্মদিনটা এইভাবে সেলিব্রেট হবে। স্থির করছেন, মানে একজন মহান মানুষ। উনি যখন দেখছেন যে জন্মদিনটা এসছে, তিনি জানছেন যে আমি সৃষ্টিতে থাকবো, মানে আমার সৃষ্টিটা আমার সময়কে ধরে রাখবে। আমি এবং না শুভ্রজিৎ, এই কথাটা বলছিলে তুমি যে মাই বার্থডে উইল বি সেলিব্রেটেড, ইট উইল বি অ্যান ইভেন্ট, এবং একজন ইভেন্ট ম্যানেজার, মানে ম্যানেজমেন্ট এক্সপার্ট যেরকম কাজ হবে, আশ্রমিকরা সকালবেলায় উঠে যাবে, গান করতে করতে তার এখানে আসবে, আগের দিন তিনি বলে দিচ্ছেন যে এই গানটা করো তোমরা, বা উনারা বলছেন যে আমরা এই গানটা করব, উনি কিছু বলছেন না হ্যাঁ বা না, হুইচ মিন্স তিনি বলছেন তোমরা করো, এবং সকাল থেকে অনুষ্ঠান তিনি জানছেন কি কি হবে, কখনো কখনো সারপ্রাইজ আছে। আমি আমার কথাটা একটু শেষ করে নিতে চাই, সেটা হলো যে যদি ওইরকম একটা মানে একাডেমিক স্বীকৃতিও পাওয়া যায় পিএইচডির নামে, তাহলে এটা আরো বেশি মানুষ জানতে পারবে, আরো বেশি মানুষ সেটা জানতেই পারে, হতেই পারে। এবং আমি বললাম যেটা তোমার উদ্দেশ্য, এটাই বললো শুরুতে যে আমি এই আনন্দটা ছড়িয়ে দিতে চাই বেশি মানুষ। এই ধরনের গবেষণা কর্ম কিন্তু মানে আমি যতদূর আমার একাডেমিক লাইনে জানি, মানে এই বিষয় নিয়ে বা রবীন্দ্রনাথের এই দিকটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যত প্রিমিয়াম ইউনিভার্সিটি থাকুক সেখানে কিন্তু যেখানে যেখানে বাংলা বিভাগ রয়েছে সেখানে কিন্তু এরকম ধরনের মানে হয়নি, পিএইচডির বিষয়েও আমি শুনিনি। সেই জন্য আমি শুভ্রজিৎ বাবুকে বলছি যে আপনি যদি আপনার এই কাজটা অবশ্যই জমা দেন, তাহলে অবশ্যই ডিলিট এই উপাধিতে আপনাকে ভূষিত করার প্রণাম। মানে সেটা তো ঠিক আছে, মানে অবশ্যই আমি অত্যন্ত উৎসাহিত বোধ করছি। বোধহয় কিছু বলবেন এই জায়গায়। আমি প্রসঙ্গক্রমে দুটো প্রশ্ন আমার মনে জেগেছে। একটা হলো, প্রথমে বলে নিই, শুভ্রজিতের এই প্রচেষ্টা উল্লেখযোগ্য। তোমার এই যে ভাবনাটাকে আমি শ্রদ্ধা জানাই। আগামী দিনে আমরা হয়তো আরো বেশি করে আরো জানতে পারবো রবীন্দ্রনাথ সম্পর্কে, তার জন্মদিনে এই কাণ্ডগুলো। প্রথমত আমার একটা আগ্রহ যে এমন কোন আবিষ্কার যা তুমি খুঁজতে 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 পেয়েছো, যা তোমাকে চমকে দিয়েছে, যা সাধারণত আমরা জানি না। আগে এই প্রশ্নটার উত্তর জেনে নিই, তারপরে আমি পরের প্রশ্নটা আসছি। যেরকম আমি ইনস্ট্যান্ট যদি এখন বলি, কলকাতার মানে ইলেকট্রিসিটি কর্পোরেশনের মেম্বাররা, উনাদের একটা মানে সমিতি ছিল, উনারা রবীন্দ্রনাথের জন্মদিনকে নিয়ে একটা বুলেটিন বের করছে। এবং আপনি যদি ওই চটি বুলেটিনটা হাতে নেন, আপনি দেখবেন যে একের চেয়ে এক রচনা অসাধারণ। কারা করছেন? একটা মানে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের একটা অ্যাসোসিয়েশন, আজ থেকে এত বছর আগে। আপনি যদি দেখেন ওনার শতবর্ষে সঙ্গীত নাটক একাডেমি একটা বই বের করছে, যেখানে রবি ঠাকুরের 100টা গানের হিন্দি নোটেশন। আচ্ছা, মনে রাখতে হবে শতবর্ষ মানে আজকের কথা না, কিন্তু 100টা গানের হিন্দি নোটেশন সঙ্গীত নাটক একাডেমি মোটা একটা বই বের করছে। 100তম জন্মদিনে, ওনার 100তম জন্মদিনে আমার কাছে সংগ্রহ হয়ে আছে। সঙ্গীত নাটক একাডেমি একটা মানে ন্যাশনাল বুলেটিন বের করছে তার শতবর্ষে, সারা ভারতবর্ষ এবং বিদেশের প্রত্যেকটা দেশ ও আমাদের দেশের রাজ্যগুলোতে কোথায় কি কি অনুষ্ঠান হয়েছিল তার ডিটেইলিং, মানে আমরা যেটাকে বলি রিপোর্ট কার্ড, ওই রকম টাইপ। তাতে যদি আপনি দেখেন, তাতে আপনি দেখছেন যে প্রত্যেকটা রাজ্যে রবীন্দ্রনাথকে নিয়ে পাগল পাগল উন্মাদনা। কোথাও রাজা প্রধান অতিথি, কোথাও রাষ্ট্রপতি ওই কমিটির মানে চেয়ারম্যান, উনি যে রাজ্যের ছিলেন, কোথাও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী কোনো একটা কমিটির চেয়ারম্যান। এই যে আমাদের গোল্ডেন বুক, দি গোল্ডেন বুক অফ টেগোর যেটা বলা হয়, রবীন্দ্রনাথের 70 বছরের জন্মদিনে
সারা পৃথিবীতে তাকে যারা চিনতেন, জানতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, তাদের সকলের লেখা নিয়ে একটি বই। ওই বইটার নাম দ্য গোল্ডেন বুক অফ টেগোর। এই মোটা একটা বই, 5 শতাধিক এরকম আমি পার্থদার কথার সূত্র ধরে এই যে কলকাতা, আমি শুধু এটা একটু বলে নিচ্ছি পার্থদাকে, এই বইটা আমি যেদিন হাতে পাই প্রথম, খুঁজছি। আপনি নিশ্চয়ই একজন মানে আপনি নিজে লেখালেখি করেন, সাহিত্য অনুরাগী মানুষ, আপনি এত মানুষকে কাছ থেকে সাক্ষাৎকার করেছেন বা দেখেছেন, স্যারও এখানে আছেন, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে গবেষণাধর্মী যে কোনো একটা কাজে আপনি কোনো কিছু একটা খুঁজছেন, আপনি জানেন যে আমি এটা চাই, কিন্তু এটা তো আর আপনি চট করে পাবেন না। ফর এক্সাম্পল, আমি চাই যে রবীন্দ্রনাথকে যে উপহারগুলো দেয়া হয়েছিল তার কোনো একটা ছবি, যে তিনি নিচ্ছেন উপহারটা, আমার এটা মনে আছে, কিন্তু আমি কোথায় পাবো, কোন বইটাতে পাবো? এই গোল্ডেন বুক অফ টেগোর বা ইয়েটা আমি যখন পেলাম, তার মাঝখানে এরকম মোটা একটা বই, মাঝখানে একটা সুন্দর আলপনা মতো ডিজাইন করা, সেদিন না মানে টানা কয়েকদিন আমি ঘুমোতে পারিনি। আমার আনন্দ, আমার উত্তেজনা, 1931 সালের একটা বই, 1931 ফার্স্ট পাবলিকেশন আমার হাতে, এবং পাতা উল্টে সেই রেয়ার ছবিগুলো এক একজন বিদেশি লেখক লেখিকাদের বা তাকে যারা কাছ থেকে দেখেছেন তাদের লেখা রবীন্দ্রনাথ সম্পর্কে, ইংরেজিতে একটা বই, এই দেশের মহামান্য রাষ্ট্রপতি তদানীন্তন তারা লিখছেন। এই করতে করতে আমি যত জিনিসগুলো সংগ্রহ করেছি, ধরুন কথার কথা ম্যাগাজিন, সারা ভারতবর্ষে কত ম্যাগাজিন বেরোতে পারে তাকে নিয়ে আমাদের কি অনুমান? ধরুন দেশ, আমি আপনি আমরা সবাই এখানে দেশ ম্যাগাজিন পড়ি, দেশ ম্যাগাজিন মে মাসে 25শে বৈশাখের সংখ্যা এখন অব্দি কটা করতে পারে? আমার ইন্টারেস্ট জাগলো, কারণ আমরা সবাই এখানে একমত হব যে দেশ ম্যাগাজিন তার মানে ইস্যু বছর রিপিট করে না। ধরুন দেশ একটা ইস্যু করলো বাংলা কবিতা, কথার কথা, এবার বাংলা কবিতা তো আর প্রত্যেক বছর বাংলা কবিতা বলে দেশ ইস্যু করবে না, তার ইস্যুগুলো পাল্টায়, কাভার পেজের ইস্যু পাল্টায়, প্রাসঙ্গিক কোনো ইস্যু আসে, কারোর শতবর্ষ 200 বর্ষ এগুলোর উপর ইস্যু থাকে, সাহিত্যধর্মী নানা ইস্যু নিয়ে কাজ করে, রাজনীতির নানা ইস্যু আসে। কিন্তু আপনি দেখুন দেশের কতগুলো সংখ্যা তো শুধু আমার কাছেই আছে, যেগুলো 25শে বৈশাখ বা মে মাসে তার জন্ম মাসের ওই সংখ্যাটা ডেডিকেটেড টু রবীন্দ্রনাথ, সেগুলোর প্রচ্ছদ কারা করছে? আমার কাছে প্রায় 15-20টা দেশ ইস্যু আছে, যেগুলো 1981, 1976, দেখা যাচ্ছে 1968, আবার 2026। আপনি দেখুন গত 3-4 বছরে মে মাসের সংখ্যাটা কি ছিল না তো রবীন্দ্রনাথের উপর সব সংখ্যা, কিন্তু আবার 2026-এ হঠাৎ করে দেশ পত্রিকা এইবারের ম্যাগাজিনের ইস্যু প্রচ্ছদ করলো রবীন্দ্রনাথ ঠাকুর। একদম। কেন? তার প্রেক্ষাপট কি, ভেতরে কি লেখা হচ্ছে, সম্পাদকীয়তে কি আছে, তার ব্যাখ্যা কি? দেশ ম্যাগাজিনের তো একটা ব্যাখ্যা থাকবে কেন এই ইস্যুটা। এই করতে আমার কাছে এখন প্রায় 15-20টা দেশের সংখ্যা চলে এলো। আমি জানি না দেশের সম্পাদকের সঙ্গে বা মে মাসের 25-এ কোন সংখ্যার নাম কবি প্রণাম, কোন সংখ্যার নাম 25শে বৈশাখ, কোন সংখ্যার নাম কবির জন্মদিন। চলে আসুন বাংলা কবিতা, এখানে আপনারা সবাই যারা আছেন বাংলা কবিতা হাজার পড়েছেন, নিহারিকাতে বসে আছি, এত কবিতার বই, আপনি আমাকে বলুন, আপনারা আমাকে বলুন, বাংলা কবিতায় কোন বিখ্যাত কবির কবিতার নাম 25শে বৈশাখ? আমার ইন্টারেস্ট জন্মালো, দেখি তো কাদের মানে রবীন্দ্রনাথকে ডেডিকেট করা শত কবিতা আছে অবশ্যই, কিন্তু কবিতার নামাঙ্কনে বা কবিতার নামকরণ 25শে বৈশাখ, কবিতার নামকরণ কবির জন্মদিন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মানে অনেকেরই এরকম, মানে বিষ্ণুদের আছে। আচ্ছা, যাই হোক, এবার আমি একটা প্রশ্ন করলাম, এবং দ্বিতীয় প্রশ্নটা আমি করি। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমার আরেকটা প্রশ্ন কিন্তু তোমার কথা শুনতে আমার মনে জেগে গেছে, আমি সেটা একদম শেষে করব। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, তুমি রবীন্দ্রনাথের জন্মদিন নিয়ে তুমি অনেক গবেষণায় বলবো, দোস্তুর মতো গবেষণা, আমার ইন্টারেস্ট। যাই হোক, তুমি খুঁজতে দেখলে যে রবীন্দ্রনাথ নিজে চাইছেন যে এটা আমার পারফর্ম হোক, এই কবিতাটা হোক, এই গীতিনাট্যটা হোক, ইত্যাদি, বা কখনো কোনো একটা গল্পই হয়তো বা এলো। সার্বিকভাবে মিলিয়ে আমরা এখনো ধাঁধায় আছি যে রবীন্দ্রনাথকে আমি কবি বলবো, দার্শনিক বলবো, নাট্যকার বলবো, চিত্রশিল্পী বলবো নাকি? তোমার কি মনে হয়েছে ওনার সারা জীবনের জন্মদিনগুলোকে এভাবে সেলিব্রেট করার পরে তোমার কি ধারণা হয়েছে যে উনি কোন সত্তাটাকে বেশি এগিয়ে দিতে চাইছেন? আমার বারবার করে, আমি যেটা বলছিলাম শুরুতেই, যে আমার বারবার করে মনে হয়েছে যে তিনি কখনোই কোনো একটা স্পেসিফিক ডেফিনেশনে নিজেকে বাঁধতে চাননি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন রবীন্দ্রনাথ সম্পর্কে, এবং তিনি বারবার করে চেয়েছেন যে সময়কে বেঁধে রাখতে।
তিনি বারবার করে সময়কে সেলিব্রেট করেছেন। দারুণ। তিনি যখন দেশ পরাধীন তখন দেশকে কিভাবে স্বাধীন করতে হবে তার জন্য লড়াই করেছেন। তিনি যখন দেখেছেন যে মানে আমরা এখানে যারা আছি, আমি আজকে এই সামান্য একটা তথ্য দিতে চাই যে রবি ঠাকুরের লেখাও তো রিফিউজ হচ্ছে, তিনি সেটা দেখছেন মানে তার মানে জীবৎকালে। কোথায় রিফিউজ হচ্ছেন? স্টেটসম্যান পত্রিকায় তিনি চিঠি পাঠিয়েছেন একটা অন্যায়ের প্রতিবাদ করে, তারা বলছেন না, দিস ক্যান নট বি পাবলিশড, এটা আমরা পাবলিশ করতে পারবো না। তারা ফিরিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথকে ওই চিঠি। রবীন্দ্রনাথ সেই কোট আনকোট অপমান, লজ্জা বা মানে রবীন্দ্রনাথের চিঠি ফিরিয়ে দিচ্ছে। খুব 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 বেশি দিন, মানে তিনি যখন প্রাপ্তবয়স্ক, এরকম না 12 বছরের রবীন্দ্রনাথের লেখা ফিরিয়ে দিচ্ছে স্টেটসম্যান। একটি অন্যায়ের প্রতিবাদে রবীন্দ্রনাথ ইংরেজিতে চিঠি লিখে স্টেটসম্যান পত্রিকাকে দিচ্ছেন, তারা বলছেন না, আমরা এটা ছাপাবো না। সেই রবীন্দ্রনাথ একটা জায়গায় গিয়ে তার শেষ, আমি আর কিচ্ছু বলতে চাই না। কি ছিল চিঠির বিষয়বস্তুটা একটু মানে শুনতে আগ্রহ আছে। জেলখানার ভেতরে ওই যে মানুষ মেরে ফেলার অন্যায়, আমি এই মুহূর্তে ওই যে হিজলি জেলের ইনসিডেন্টটা, হত্যাকাণ্ডের প্রতিবাদ। পার্থরা, আমি শুধু একটা কথা বলতে চাইছি, আমরা সব ভুলে যাই আজকের এই আড্ডায়, আমরা সবগুলো কথা ভুলে যাই, শুধু একটা প্রসঙ্গ মনে রাখি, যে রবীন্দ্রনাথ তার শেষ জন্মদিনে বলছেন লিখে যে এটা পাঠ করতে হবে, তিনি তখন পাঠ করার মতো অবস্থাতে নেই, 81 বছরে পা দিলেন। সভ্যতার সংকট, একজন মানুষ সেখানে তার একটি ওই 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 মানে রচনাতে লিখছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এইটুকুই তো যথেষ্ট একজন মানুষকে সেলিব্রেট করার জন্য। এট দ্য এজ অফ 81 আমার বাবা, আমার দাদু, আমার জ্যাঠামশাই, আমরা তাদেরকে কিভাবে তাদের জন্মদিন উদযাপন করতে দেখেছি। সবাই মিলে বাড়িতে হই হুল্লোড়, মাংস ভাত, পায়েস, যে এত বছর বেঁচে আছেন আমরা ধন্য ধন্য। নতুন একটা জামা পরো, নতুন একটা ধুতি পরো, কতখানি নিবিড় আস্থা, বলছেন যে এই বিশ্বাস আমি জীবনের শেষ দিন। এক্স্যাক্টলি। এবং তার অভিভাষণগুলো, মানে তিনি যা বলবেন জন্মদিনে, সেটা আগে ছাপা হয়ে যাচ্ছে, সেটা হাতে হাতে বিলি হচ্ছে। মানে কতটা ডিজাইন, কতটা ক্যালকুলেটেড, কতটা প্ল্যান। আমি প্রত্যেকটা শব্দ ভীষণ দার্শনিক জায়গা থেকে নিজের আবেগ দিয়ে বলতে চাইছি। আমি বলবো আমি কোথাও এর মধ্যে কোট আনকোট বাণিজ্য শব্দটা রাখতে চাইছি না, বিকজ তখন এগুলোর দাম হয়তো 80 পয়সা, কোনোটার দাম 1 টাকা। তিনি অভাবে অত্যন্ত মানে অসম্ভব রকমের ওই প্রেসের মানে দুর্দিনের সময়ও তিনি বলছেন যে এই লিফলেট গুলো তোমরা দিয়ে দাও। তিনি চাইছেন যে আমার কথা, আমার কনফ্লিক্ট, আমার সত্তা, আমার বোধ, এগুলো সবাই জানুক, সবাই পড়ুক, আমার সঙ্গে সহমত পোষণ করো বা না করো। রবীন্দ্রনাথ হয়তো বা সেই মানুষটি যিনি কখনো তুমি কেন আমার সঙ্গে একমত হলেন না বলে প্রতিবাদ করেন। তিনি তার কথা বলেছেন, সেটা গান্ধীজির সঙ্গে হোক, সেটা স্বামী বিবেকানন্দের সঙ্গে হোক, সেটা অন্য আর সমস্ত পৃথিবীর রাষ্ট্রনেতাদের সঙ্গে হোক, তিনি তার বক্তব্য রেখেছেন, তিনি কখনো নিজেকে ডিফেন্ড করেননি। এই জায়গাটা আমার মনে হয় ওয়ান্ডারফুল। তবে আপনার, এটা আমার মত, আপনি এটা ভেবে দেখবেন পরে, আপনার এই যে গবেষণা কর্ম সার্বিকভাবে যখন এই গবেষণা কর্মটা বেরোবে, তখন আমার মনে হয় এই শিরোনামটা বোধহয় উপযুক্ত। এটা আমার মতে, আমি হলে দিতাম সেটা ওই মহামানব আসে। এটা আপনি পরবর্তীতে ভাববেন। ঠিক ঠিক, যে ওই মহামানব আসে, আবার সেই একই কথা তার শেষ জন্মদিনে, মানে আর ওই সভ্যতার সংকটে, এটাই তো আবার শেষে তিনি। আমি সুব্রজিৎকে একটা প্রারম্ভিক প্রশ্ন করা উচিত ছিল প্রথম দিকে। এত গুরু গম্ভীর এবং আবেগপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, তারপরে এই প্রশ্নটা কতটা সংযত আমার জানা নেই। তা সত্ত্বেও আমি প্রারম্ভিক প্রশ্ন হওয়া উচিত ছিল এটা। আমি বলবো জন্মদিনের এই কনসেপ্টটা, হ্যাপি বার্থডে, এটা ভারতীয় সংস্কৃতিতে কি খুব একটা চালু ছিল? আমার মনে হয়, যতটুকু আমি জানি, না। রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্র অনুরাগী যারা ওনাকে খুব ভালোবাসতেন এবং কাছাকাছি যাওয়ার সুযোগ পেতেন, ওরাই হয়তো কোনো একদিন রবীন্দ্রনাথের 27 বছর বয়সের জন্মদিনটাকে সেলিব্রেট করা শুরু করলো। এবার উপনিষদিক সেই ভাবনায় ভাবিত রবীন্দ্রনাথ পাশ্চাত্য ভাবধারার একটা সংস্কৃতির জন্মদিন পালন, এটা শুরু করার সময় কোথাও কি কোনো দ্বন্দ্ব ওনার কাছে এসেছিল যেটাকে মেনে নেবো ইজিলি কারণ এটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে নাকি এটা ইংরেজি যে সভ্যতার থেকে যে ভালো জিনিসগুলো উনি করিয়ে নিয়েছেন? কোথাও আসেনি, বিকজ তিনি যখন দেখছেন যে তার জন্মদিন ভালো করে উদযাপিত হবে না, সেটাও তিনি চিঠিতে উল্লেখ করছেন কাউকে, যে এই বছর আমার জন্মদিনটা পালন করার জো নেই। আবার খুব তিনি মানে মানে অসম্ভব রকমের ফুলে ফুলে ঘর ভরে গেছে, তিনি এটাও লিখছেন যে আমি উন্মাদের মতো অবস্থা, আমার ঘর ভর্তি হয়ে গেছে ফুলে ফুলে।
এরকম ভাবে পাগল তবে পাগল করে আমার জন্মদিন পালিত হলো। পার্থদা, একটা কথা আমি যোগ করি, এই যে ওয়েস্টার্নিজমের কথা বলা হচ্ছে, যে হ্যাপি বার্থডে বা জন্মদিন পালন, এইটাও কিন্তু শুরুটা ঠাকুর পরিবার থেকেই কিন্তু। না, ভারতে কারণ- হয়তো বা মানে এভাবে আমরা কিন্তু জন্মদিন পালন করতাম না, মানে আমি বলতে চাইছি জ্ঞানদানন্দিনী দেবী শুরু করেছেন, এইটা হ্যাঁ, কিন্তু শুরু মানে- করেছিলেন। কিন্তু আমার মনে হয় যেটা মানে অবশ্যই ইংরেজদের একটা প্রভাব তো সেখানে ছিলই, কারণ ওই পরিবারের যাতায়াত এবং সবকিছু সেগুলো ছিল। কিন্তু স্যার একটা বিষয় আপনাকে আবার মেনে নিতে হবে, সেটা হচ্ছে আপনি রবীন্দ্রনাথের 52 জন্মদিনের ছবিটা দেখুন। তার ওই যে তিনি গাছতলায় বসে আছেন, গলায় মালা, সামনে আলপনা, মানে আমি বারবার করে যেটা ফোকাস করতে চাইছি আজকের এই আড্ডায় আমার দর্শক বন্ধুদের জন্য বা শ্রদ্ধেয় যারা শুনছেন সকলের জন্য, যে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে তার জন্মদিনটি কিভাবে উদযাপিত হয়েছে। তিনি যাচ্ছেন হেঁটে হেঁটে, করতালি পড়ছে, সবাই, তিনি গিয়ে বসেছেন, সেখানে দাঁড়িয়ে কেউ একজন প্রথমে একটা সংস্কৃত শ্লোক পাঠ করলেন, তারপরে একটা গান হলো, তারপরে একটা কবিতা হলো, কেউ কিছু ভাষণ রাখলেন। রবীন্দ্রনাথ সমস্ত কিছু শোনার পরে তিনি এবার দাঁড়িয়ে অভিভাষণ পাঠ করলেন। সেই অভিভাষণটি দলিল। আমি বলছি আমার কাছে 3টি অভিভাষণ আছে রবীন্দ্রনাথের বেঁচে থাকার সময়কালে, এবং আমি প্রতি মুহূর্তে মনে করি, এই যে এখনো আমার এই গুজবাম, আমি মনে করি যে ওই 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 পুস্তিকাগুলোতে কি তার হাত লেগেছিল? তিনি কি ওইগুলো কাউকে দিয়েছিলেন? তার হাত দিয়ে কি কেউ ওইগুলো একবার ছুঁয়ে নিয়েছিল? আমার কাছে 1938 সালের যে পুস্তিকাটা আছে, যেটা তিনি জন্মদিনে পড়েছিলেন, বিশ্বভারতী পাবলিকেশন, তখন তো তিনি জীবিত। আমার কাছে খাপ ছাড়ার প্রথম এডিশন আছে, ওইটাতে কি তার ছোঁয়া ছিল? তিনি কি ওই বইটা ধরে দেখেছিলেন একবার? এই যে জীবিত বৈশাখ- থাকলে তো দেখাটাই স্বাভাবিক না, হ্যাঁ, লেখক মানে দেখতেই আমি বলছি যে চাইবেন না? হয়তোবা ছিল না, মানে আমার আবেগটা হলো এটা যে হ্যাঁ হয়তোবা ছিল। মানে ধরুন কথার কথা, এখানে নিহারিকাতে যেহেতু আমরা বসে আছি, এই যে বইটা শঙ্কর সুব্রদেব বর্মনের বা মানস দেব বর্মনের এই বইটা কি মানসবাবু ধরে একবার দেখেছিলেন, তারপর তীর্থকে দিয়ে দিলেন, তীর্থ এসে এখানে রেখেছে? কি প্রমাণ? আমরা তো জানি না। কিন্তু আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা, মননের জায়গা থেকে রবীন্দ্রনাথের জীবিতকালের প্রত্যেকটা বই যেগুলো আমার কাছে আছে, কোনোটা 1931, আমি আপনাকে বললাম যে আমার কাছে সাধনার সংখ্যা আছে। সাধারণ সংখ্যা আছে, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের সেই প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা। হ্যাঁ, তাহলে আমি মনে করি এই সাধনার সংখ্যাটা রবি ঠাকুর ছুঁয়েছিলেন, এটা আমার কাছে আছে। 112 বছর বয়স। আপনি তো বড় লোক। তো কোন একটা বই আছে তার বয়স 92 বছর, আমি মনে করি রবি ঠাকুর ছুঁয়েছিলেন এটা। এবং সবচেয়ে আবেগের জায়গাটা এই অভিভাষণ, জন্মদিনের অভিভাষণ গুলো যখন আমি হাতে নিই, আমার মনে হয় আমি ধরবো না, মানে যদি নষ্ট হয়ে যায়, যদি ধুলো লাগে, থাক, এটার মতো থাক। আমি যখন ডাক টিকিট গুলো দেখি, আমি সিমলা যোগাযোগ করেছি, পোস্টমাস্টারের সঙ্গে কথা বলেছি, তাদের ওই জিএম এর সঙ্গে কথা বলেছি। সিমলা পোস্ট অফিস থেকে একদিনে 24টা মানে আপনার পোস্ট কার্ড রিলিজ করেছিলেন ওনারা জন্মদিনে। টেগোর সেন্টেনারির ফার্স্ট মানে পোস্ট কার্ড, যেটা আমরা বলি ফার্স্ট ডে কভার, আমার কাছে আছে। ওই 24টা সিমলাতে কথা বলে 24টা একটা করে আমি 24টা পোস্ট কার্ড জোগাড় করেছি। এবং 24টা পোস্ট কার্ড আমার সামনে যখন একটা জায়গায় থাকে, আমি এক্সিবিশনেও ডিসপ্লে করেছিলাম, দেখবেন আপনারা ফেসবুকে ছবি আছে, একটা লেটার বাক্স দিয়ে, মানে সেটা রূপক ছিল। এবং আমি বোঝাতে চেয়েছি যে চিঠির আদান প্রদান জন্মদিনের একটা প্রাসঙ্গিক মানে বিষয় রবীন্দ্রনাথের জীবনে। জন্মদিনের আগে চিঠি লিখছেন, জন্মদিনকে ব্যাখ্যা করে চিঠি লিখছেন, জন্মদিনের দিন চিঠি লিখছেন। ওইটা এস্টাবলিশ করার জন্য আমার ওই পোস্ট বক্স এবং অনেকগুলো স্টাম্প এবং বাংলাদেশ গেছি, সেখানে আমি নানা জায়গায় ঘুরতে ঘুরতে আমি দেখেছি যে তাদের ডাক টিকিট আছে, তাদের ফার্স্ট ডে কভার আছে। বাংলাদেশ ব্যাংক, আমি আজকে আপনাকে বলছি, বাংলাদেশ ব্যাংক রবি ঠাকুরের 150তম জন্মদিনে কাঠের বাক্সে একটি অসামান্য রূপোর পদক, কোমেমোরেটিভ কয়েন তারা বের করেছিলেন, আছে আমার কাছে। তো এই যে নানা জায়গায় রবীন্দ্রনাথের জন্মদিনকে নিয়ে উন্মাদনা এবং উত্তেজনা এবং হিস্টোরিক ভ্যালু, আমি এটা বারবার করে বলতে চাইছি। এই যে আমি হোটেল ঘরটার কথা বললাম, আমার তো স্বপ্ন যে আমি একবার যেতে চাই, ওই ঘরটা একবার দেখতে চাই, কোন মাসে উনি গেছিলেন, কি করেছিলেন, কদিন ছিলেন। জুন মাসে গেছিলেন, সামহাও আমার মন বলে যে উনি মেতে কেন গেলেন না, তাহলে সেটা আমার এক্সিবিশনের সঙ্গে আরেকটু রেলেভেন্ট হয়ে যাবে। আপনি তো হিরে নিয়ে বসে আছেন। কিন্তু মানে আমি জানি না, মানে আমার খালি এটাই মনে ঠিক হয় না? যে এই 150 টাকার কয়েন, আমি তীর্থকে গল্পে বলছিলাম যে আপনি বলুন তো স্যার, আপনি কবে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে 150 টাকার কয়েন দেখেছেন? কিন্তু রবীন্দ্রনাথের 150তম জন্মদিনে আমার দেশের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 150 টাকার একটা কোমেমোরেটিভ কয়েন বের করেছে। আগরতলা বাসে আবার কবে দেখবে এগুলো? তাতে লেখা যে আমি জানি না, মানে সেটা না, আর একটা মনোজ মুরলী নায়ারের একটা ব্যাপার,
এটা আমরা শুনেছি যে আপনাকে একটা এরকম অফার দেওয়া হয়েছে কলকাতায় এক্সিবিশনে। ওই শব্দঘরে উনি এসেছিলেন একটু অনুষ্ঠান একটু শুনি, করতে। একটু দর্শকদের একটু বলুন। শব্দঘরের অনুষ্ঠানে উনি এসেছিলেন, বেশ, তিনি গান করেছেন বেশ বেশ। এবং তিনি আমার প্রদর্শনীটি উদ্বোধন করেন। এবং আমরা সবাই জানি তার মাতৃভাষা কি, তার বাবা কি করতেন। বাবা চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন শান্তিনিকেতনে পড়াবেন। এই যে উন্মাদনা, মানে দেশ জুড়ে কত কত মানুষের অসম্ভব রকমের উন্মাদনা আছে। আমি আপনার কাছে অনুরোধ করব, তিনি এই মাসেই আসবেন আগরতলায়। আপনি একবার তার সঙ্গে বসে তাকে জিজ্ঞাসা করবেন যে এখনো তার পারিবারিক আলোচনার মূল বিষয় রবীন্দ্রনাথ, এবং তার বাবা নিয়মিতভাবে বলেন যে আমি ওই ডিসিশনটা কিভাবে নিয়েছিলাম। তিনি একটা চাকরি ছেড়ে দিয়ে মানসিকভাবে তার স্ত্রী এবং তারা দুজন অন্য ভাষার মানুষ, দক্ষিণ ভারতের, তারা ঠিক করলেন শান্তিনিকেতনে চলে যাবে। আজ থেকে কত বছর আগে, কত দশক আগে। এবং তাদের 3টি সন্তান। চাকরি ছেড়ে দিচ্ছেন একজন মানুষ ওই সময়। তিনি এসছেন, এসে ভাড়া থাকছেন, তিনি জানেন না চাকরি পাবেন কিনা। পোস্ট বেরোলো, ইন্টারভিউ দিলেন, তিনি চাকরি পেলেন। তারপর সেখানে ভাষা শেখানো হচ্ছে তার সন্তানদের। ছেলেমেয়েরা কম্পিটিশনে যাচ্ছে মার হাত ধরে, মনীষা এবং মনোজ। ট্রেনে করে বোলপুরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মেলায়। তারা গান ভুলে যাচ্ছেন কারণ বাংলা পারেন না ভালো। স্কুলে বুলি হচ্ছে, তিনি নিজে বলছেন যে আমাকে বুলি করছে বন্ধুরা, আমার টিফিন সব খেয়ে নিত কারণ আমি বাংলায় প্রতিবাদ করতে পারতাম না। আমি বলতে পারতাম না তোমরা খেও না, আমি যে ভাষায় বলতাম ওরা বুঝতো না, হাসতো সবাই মিলে। ওই মানুষটি যখন এখন রবীন্দ্রনাথের পাঠ দেন আমাদের, রবীন্দ্রনাথের গান এমন অসামান্য জায়গায় তিনি উচ্চারণ করে গান, তার বোন গান, এবং তিনি বলেন যে আমি তো অনেকের চেয়ে বেশি বাঙালি। এই যে অসম্ভব রকমের তার একটি স্পৃহা বা গর্ববোধ এই জাতিটাকে নিয়ে। এই মানুষটি যখন বলছেন যে শুভ্রজিৎ আমি শান্তিনিকেতনে বড় হয়েছি, এরকম একটি পরিমণ্ডলে, কলা ভবনের আশপাশে থেকেছি সবসময়, আমার বাবা মা এই পরিবেশে বড় হয়েছে, আমরা এটা দেখতে দেখতে বড় হয়েছি, এরকম একটা এক্সিবিশন বা প্রদর্শনীর ভাবনা তো কখনো শুনিনি বা দেখিনি। তখন আমার কোথাও গিয়ে এটা মনে হয়, স্যার আমি আপনাকে অত্যন্ত ভেতরের জায়গা থেকে বলছি, উইথ নো হিউমিলিয়েশন বা উইথ নো মানে সাবমিসিভনেস, আমার খালি মনে হয় যে সত্যি কি এরকম কিছু করা গেল। এবং আমার খালি এটা মনে হয় যে তিনি আসলে এগুলো আমাকে বলছেন না, তিনি বলছেন ওই যে কালেকশন গুলো তিনি ঘুরে ঘুরে দেখেছেন, এগুলো দেখলে যে কেউ এটা বলবে। আমিও বলতাম, আমি আমার নিজেকে বলি যে এগুলো জোগাড় হচ্ছে তো কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, আমার ভালো লাগে। এক্সাইটমেন্টটা এটা না, প্লিজ টেক ইট ফ্রম মি, যে এটা আমি করছি। আমার এক্সাইটমেন্টটা এটা যে এত এত মানুষ আমাকে, আমার এই পাগলামোটাকে সামহাউ দে আর এনকারেজিং। যেরকম আজকে আপনি বললেন, এটা এই যে আমার পাগলামিটার জন্য আপনি বলছেন যে তুমি ডিলিট পেতে পারো, পিএইচডি পেতে পারো, আমি আপনার পায়ে মাথা রেখে এটাকে গ্রহণ যে করছি, এই যে অসম্ভব রকমের একটা, না আমি খুব মন থেকে বলছি যে আমার এই আনন্দটা এটা যে আপনি এটা এই জন্য হঠাৎ আবেগতাড়িত হয়ে আমাকে বললেন, বিকজ আপনি আমার কালেকশন গুলো সম্পর্কে একটু একটু জানছেন। কত মানুষ মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কেরালা, মানে এদিকে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, কত মানুষের কাছে যেগুলো পড়ে আছে, এবং তাদের কারোর কাছে না, মানে ধরুন জিনিসটার কোনো ভ্যালু নেই, কারোর কাছে অসাধারণ ভ্যালু, কেউ টেস্ট করছেন বারবার, কেউ বলছেন তোমাকে আরো 5 বছর পরে দেব। আমাকে এমনও বলেছেন, আমি নাম করছি না, যে আমি আমার মেয়েকে বলে গেছি আমার কাছে এরকম একটি অনন্য দলিল আছে, এটা তোমাকে দেয়া হবে, তবে আরো 5 বছর পরীক্ষা তোমাকে দিতে হবে, আমি দেখি এই কাজটা তুমি করো কিনা, চালিয়ে যাও কিনা। এই সামনে কিছু বই আছে, এটা একটু দর্শকদের দেখাই। এটা ওই সভ্যতার সংকটের মাই বয়হুড ডেজ, প্রথমে যেটা রবীন্দ্রনাথ টেগোর, এই বইটা দর্শক সাধারণের কতজন দেখেছেন আমি দেখিনি। মানে এখন এই মুহূর্তে আমার বলতে নিজের খুব লজ্জা লাগছে যে আমি যখন বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আমার অনার্সে এবং এমএতে স্পেশাল পেপার ছিল রবীন্দ্র সাহিত্য। সুতরাং এতকাল মনে করেছে যে যেহেতু আমার স্পেশাল পেপারটা রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্র স্পেশালিস্ট এটা দাবি করি না, কিন্তু এইটা আবার ওই ভালোবাসার জায়গা থেকে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ এই ব্যক্তিত্বটাকে হয়তো আমি একটু হলেও স্পর্শ করতে পেরেছি। এখন শুভ্রজিৎ বাবুর কথা শুনে মনে হলো আমি কিছু পারিনি, এই বইটাও আমি দেখিনি। এটা তো আপনার অতীত না, আমি পারিনি, আর এই বইটাও আমি দেখিনি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মাই বয়হুড ডেজ, রবীন্দ্রনাথ টেগোর। এই বইটা কোথা থেকে কিভাবে জোগাড় করলেন? এই বইটার একটা ইতিহাস আছে। এই বইটার ইতিহাস এই যে প্রথমেই দেখুন যে ওনার মানে চোখের জায়গাটা এরকম হয়ে গেছে। তো আমি বইটা যখন প্রথম কলেজ স্ট্রিটের একটা গলিতে এরকম পড়ে আছে, তো দোকানদারকে আমি বললাম যে আমি এটা নিতে চাই। এবার আপনি নিশ্চয়ই জানেন বা বিস্তারিত আরো জানবেন যে কলেজ স্ট্রিটে গিয়ে আপনি যখনই রবি ঠাকুরের কোনো বই হাতে নেবেন এবং পুরনো বই, এর এক অদ্ভুত দাম হয়, মানে অদ্ভুত সঙ্গে সঙ্গে একটা দাম তৈরি হয়ে যায়। ধরুন কেউ এই বইটা হাতে নিলে বলে দেবে 500 টাকা।
তো আমি বললাম যে এই বইটা এরকম কেন, আমাকে অন্য একটা কপি দিন না। বলছে আপনার ভাগ্য ভালো এটা যে আপনি পেয়েছেন। তিনি জেনে বলুক না জেনে বলুক, এখানে অনেকগুলো দোকান আছে যারা নিয়মিতভাবে কালেক্টরদের কাছ থেকে বই সংগ্রহ করেন। আপনাকে ওই জায়গাগুলো জেনে যেতে হবে, খুঁজতে হবে, সারাদিন বসে থাকতে হবে, কারণ তারা আপনাকে ধরুন এরকম একটা ঘরে পুরনো বই, ধরুন 1000 পুরনো বই আছে, 1000 পুরনো বইয়ের একটা জায়গায় আপনাকে নিয়ে বলবে এটা আমার গুদাম ঘর, আপনি দেখুন আপনার কি লাগবে। এবার আপনি বসে বসে ডাস্ট অ্যালার্জির মানে ওই অসম্ভব রকমের আমার অসুবিধা আছে সেটা নিয়ে, কখনো মাস্ক পরে, কখনো গামছা বেঁধে, কখনো রুমাল দিয়ে বই ঘাঁটতে 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 দেখা গেল সারাদিন আমি ছিলাম, একটা বইও পেলাম না। অসম্ভব মন খারাপ, মানে বাড়ি চলে আসতে হবে। পাশের একটা দোকানে গেলাম, হাঁটছি, হঠাৎ দেখা গেল এরকম একটা বই। এই যে বইটা, রবি ঠাকুরের জন্মদিন উদযাপিত হচ্ছে 1 বৈশাখ, সভ্যতার সংকট, 1 বৈশাখের পুস্তিকা। উনার তখন 81 বছর বয়স, 1941। তো এর কালার, এর রং, এটা যখন আমি হাতে নিচ্ছি, ওই যে আবেগটা আপনাকে বললাম, এই যে বইটা ছেঁড়া, এই বইটা এমন, এটার অনেকগুলো মানে 3-4টে এডিশন আমার কাছে 3-4 রকমের আছে। এটার ইংলিশটা ক্রাইসিস অফ সিভিলাইজেশন, সেটা আমি জোগাড় করেছি। করতে 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 আমার মনে হলো 1 বৈশাখ, তখন তো 1 বৈশাখেই জন্মদিনটা হতো, কারণ গরম পড়ে যেত, জল পাওয়া যেত না ওই শান্তিনিকেতন বোলপুরে। তো এটা কি মানে সামহাও উনার হাত আছে কোথাও, উনিও কি এটা ছুঁয়েছিলেন? এই বইটা কার হাতে ছিল? এটা যারা উপস্থিত দর্শকরা ছিলেন বা সেদিন শুনছিলেন তারা এইভাবে আবেগটাই আলাদা শুভ্রজিৎ। তো আমার মনে হয় এই করতে 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 আমার কাছে এখন 300-400 বই হয়ে গেছে, এবং প্রত্যেকটা বইয়ে একটা অসম্ভব রকমের ওই ইতিহাস, দলিল, মানে কেউ কোথাও দেখেনি, কখনো শোনা যায়নি, আমরা ভাবতে পারিনি, এরকম কিছু বিষয় হয়েছে। কয়েন গুলো হয়েছে, ডাক টিকিট গুলো হয়েছে, ফার্স্ট ডে কাভার গুলো হয়েছে, ছবি। ধরুন আপনাকে যদি কেউ আজকে বলে যে নন্দলাল বসু উনার শতবর্ষে রবি ঠাকুরকে নিয়ে যে স্কেচটা করেছিলেন এটা আপনার কাছে আছে, আপনার কেমন লাগে? তো 1961 নন্দলাল বসুর রবি ঠাকুরকে মানে ওই যে আমি বললাম প্ল্যানিং, তার একটা শতবর্ষ সংকলন বেরোবে। ওই শতবর্ষ সংকলনে নন্দলাল বসুকে বলা হয়েছে যে আপনি একটা ছবি এঁকে দিন রবীন্দ্রনাথের। সেই ছবিটা কেমন? তিনি, যিনি সারা জীবন ছবি আঁকলেন, শান্তিনিকেতনে বসে ছবি আঁকলেন, রবীন্দ্রনাথের কাছ থেকে আশীর্বাদ পেলেন, ওই মানুষটি তার শতবর্ষে রবীন্দ্রনাথকে কিভাবে ফিরে দেখছেন, তার ওই আঁকাটা কি, এটা যদি আপনি একবার কাছ থেকে দেখতে পারেন কোনো একটা প্রদর্শনীতে, আপনার কেমন লাগে? এই রবীন্দ্রনাথের এই যে সভ্যতার সংকট, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, কথা উঠে আসছে, এবং স্পর্শ জনিত আবেগের কথাও আসছে, এটা থেকে আপনার পছন্দ মতো একটু পড়ুন না, দর্শক একটু শুনুন। ওই সবসময় তো এই একটা জায়গায় পড়তে যেটাই হয়। আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে। অপেক্ষা করে থাকবো সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে, মানুষের চরম আশ্বাসের কথা মানুষকে এসে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকে। আজ পারের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলুম, কি রেখে এলুম, ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট, সভ্যতাভিমানের পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আহা, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘ মুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন, প্রতিকারহীন পরাভকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব। যে নিরাপদ নয় তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে। নিশ্চিত এ সত্য প্রমাণিত হবে যে, তারপরে ওই অসম্ভব মানে বিখ্যাত শ্লোকটি, এবং তারপরে আপনি যে কথাটা বলেছিলেন, ওই মহামানব আসে একই দিনে 1348 1 বৈশাখ উদয়নে তার লেখা। দিকে দিকে রোমাঞ্চ লাগে, মূর্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক, এলো মহাজন্মেরও লগ্ন। আজি আমারাত্রির দুর্গ তোরণ যত, আজি অমারাত্রির দুর্গ তোরণ যত, ধুলিতলে হয়ে গেল ভগ্ন,
উদয় শিখরে জাগে মাভৈ রব, নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে। এবং এই জন্মদিনেই রবীন্দ্রনাথ তার জন্য নিজে লিখছেন, মানে সারা পৃথিবী এই ব্যাখ্যাটা আমাকে কোনোদিন একবার দিক, আমি হাজার লক্ষ রাত্র জাগতে রাজি আছি যে কেউ একজন আমাকে বলবে একজন মানুষ তার শেষ জন্মদিনের জন্য ওই গানটি লিখছে। আই জন্মেরও প্রথম শুভক্ষণ। কিভাবে এটা হতে পারে? হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ তিনি লিখছেন। এটা কিন্তু না স্যার, আপনি দেখুন মানে হাউ এক্সাইটেড ইট ইজ যে কেউ একজন আমার জন্য জন্মদিনে কবিতা লিখে আমাকে পড়ে শোনাচ্ছে, আমি বসে আছি, আমার জন্মদিনের কবিতা কেউ পড়লেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু আমি লিখছি আমার জন্মদিনে, আমার বয়স 81, হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভ। ঠিক এই প্রেক্ষিতেই আমি আগেই বলেছিলাম যে 25শে বৈশাখ এই দিনটা আমার তো মনে হয়, আমি আপনাকে একটু আটকাই, আমি হ্যাঁ, ওই হ্যাঁ, আবেশটা নিশ্চয়ই, কন্ট্রোল করতে পারছি না। নিশ্চয়ই। আমি কিভাবে এই জন্মদিনের মানে এই গোটা বিষয়টাকে রিলেট করতে চাইছি, আমি সেদিন অমিতা সেনের একটি লেখা পড়ছি। আচ্ছা, অমিতা সেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্বামীকে নিয়ে লিখছেন, হীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি একটি লেখা লিখছেন। ভাবুন, অমিতা সেন লিখছেন একটি স্মৃতিচারণ, তিনি সেখানে গিয়ে তাদের দুজনের বিয়ের কথা লিখছেন। ভাবতে থাকুন সিকোয়েন্স গুলো, সিকোয়েন্স 2, সিকোয়েন্স 3, তাদের কিভাবে আলাপ হলো। একটা জঙ্গল, মানে শান্তিনিকেতনের একটা জঙ্গল মতো জায়গা, সেখানে তারা বসে আছেন, কথা বলতে পারছে না, দুজনকে ভালো লাগছে, কোথায় কথা বলবেন, বন্ধুরা সবাই আছে, কিন্তু হ্যাঁ একটা জায়গা হলো, সেখানে তারা কথা বলছেন, ভালো লাগা শুরু হচ্ছে তাদের বিয়ে হয়ে গেল। চট করে তিনি বিয়ের প্রসঙ্গে চলে গেলেন, বিয়েটা হলো, ধুমধাম করে বিয়ে হলো, 3-4টে বাড়ি শান্তিনিকেতনে মানে নিয়ে নেওয়া হলো, তাদের বিয়ে হয়ে গেল। তারা ফিরে এলেন বিয়ের পরে একটা জায়গায় বসে ঘরোয়া আড্ডাতে কণিকা বন্দ্যোপাধ্যায় তার স্বামী তাদের ঘরোয়া প্রথম বিয়ের পরে আড্ডাতে দুজনে মিলে একসঙ্গে একটা গান করছেন। ওই গানটা হলো হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভ। আমার কাছে রবীন্দ্রনাথের জন্মদিনকে আমি কানেক্ট করছি যে তার জন্মদিনের এই গানটি কণিকা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীর বিয়ের বন্ধুদের সঙ্গে আড্ডার প্রথম গান। আমি বোঝাতে পারছি আমরা একদম মানে এই যে ডাইমেনশন গুলোকে কানেক্ট করা, মানে এনডিটিভির প্রণয় রায় বলেছিল যে কানেক্টিং দ্য ডটস, ওই লাল রঙের যে এনডিটিভির লোগোটা, এটাকে বোঝাতে গিয়ে তিনি বলছেন যে ইট অ্যাকচুয়ালি কানেক্টস দ্য ডটস। তো আপনি যদি অনেকগুলো বিন্দু ছড়িয়ে রাখেন আর একটা একটা করে ওই লুডোর মতো বা দাবার মতো মানে বিন্দু মেলাতে যান, তাহলে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী বন্ধুদের সঙ্গে তাদের বিয়ের প্রেম, বিয়ে হয়েছে একসঙ্গে সবাই, সেখানে তিনি হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ কেন গাইবেন? এই যে রবীন্দ্রনাথ তার শেষ জন্মদিনের লেখা গানটিকে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামীর মতো বিদগ্ধ দুই পণ্ডিতের মধ্যেও মানে বীজ রোপণ করে যেতে পেরেছেন, আমি সেই জন্মদিনকে অন্বেষণ করতে চাই। আহা, আর এই কথা বলার পর আর বিশেষ কিছু কথা বলার থাকে কি? আমার তো মনে হয় না। আমি কি বলবো, আমি স্পিচলেস। সবাই মিলে একটা জোরে হাততালি হোক এই ছোট্ট আয়োজনে। না, ছোট্ট আয়োজনে হাততালি হোক। লাস্ট কথা, এবং নিহারিকার পক্ষ থেকে এই রবীন্দ্র আড্ডা বা আমি রবীন্দ্র আড্ডা মেনে নিয়েও আমি বলি এই রবীন্দ্র সন্ধ্যায়, এই রবীন্দ্র সান্ধ্য বাসরে দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা। আমার শুধু একটাই কথা যে আপনাদের কাছে যদি রবি ঠাকুর বিষয়ক পুরনো কিছু থাকে এবং সেগুলোর মধ্যে কোথাও আপনি দেখেন বইয়ের পাতা উল্টে যে আপনার বাবার বই, আপনার দাদুর বই, জ্যাঠামশাইয়ের বই, দিদিমার বই বা আপনার নিজের বই, এবং সেগুলো এত পুরনো হয়ে গেছে, আমাকে দিতে পারেন, প্রয়োজনে আমি জেরক্স করে নেব, কিন্তু আপনাদের বাড়িতে সেগুলো যাতে কোথাও পড়ে আছে, আপনার কাজে লাগছে না বা আপনি ব্যবহার করছেন না, আমার মনে হয় আমাকে যদি দেন আমি কথা দিতে পারি যে যত্ন করে রাখবো, এবং কোথাও প্রদর্শনী হলে আপনাদের দেয়া সেই বইগুলো বা দলিলগুলো বা জিনিসগুলো সামান্য কোনো রেফারেন্সও যদি হয়, তাহলে আরো বৃহত্তর মানুষ এসে দেখতে পারবেন, এবং তাকে আমরা যত ছড়িয়ে দেব নিজের কাছে কুক্ষিগত না করে, তার বিভিন্ন দলিল যত মানুষের কাছে ছড়িয়ে দেবো, আমার মনে হয় সকলে মিলে সেটা সেলিব্রেট করতে পারবো। আর নতুন করে কিছু বলার নেই। মানে আমার এখন একটু ভবিষ্যতের দিকে তাকিয়ে আমার বলতে ইচ্ছে হচ্ছে, আমরা যার সঙ্গে কথা বললাম তিনি ভবিষ্যতের ডক্টর ভট্টাচার্য। সুতরাং ডক্টর ভট্টাচার্য আর এই কর্মপ্রয়াস জারি থাকুক। আমরা এইভাবেই আমাদের যে জাতিসত্তার যিনি মূল কারিগর, সেই রবীন্দ্রনাথ আমাদের গুরুদেব,
তাকে আমরা এইভাবে স্মরণ করি, স্মরণে, মননে, ভালোবাসায় আমাদের রবীন্দ্রনাথ। আজকে এই রবীন্দ্র আড্ডা বা রবীন্দ্র সন্ধ্যা নিহারিকার পক্ষ থেকে এখানেই আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, রবীন্দ্রনাথে থাকবেন, রবীন্দ্রনাথ পড়বেন, জানবেন, নিজেকে খনন করবেন, এটুকুই যথেষ্ট। নমস্কার সকলকে, নমস্কার আপনাকে।